নমস্কার। শুভ্ররাত্রির আরও একটি সরাসরি আয়োজনে আপনাদের প্রত্যেককে স্বাগত জানাই। আপনারা যারা প্রতি রাতে আমাদের এই আয়োজনে যুক্ত হন, আপনারা জানেন আমরা এক এক দিন এক একটি বিষয় নিয়ে, এক একটি ভাবনা নিয়ে আপনাদের দরবারে এসে হাজির হই এবং আমরা প্রতি রাতে প্রায় মুখস্থ করার মতো একটি কথা আপনাদের বলতে চাই যে আমরা সেতু পারাপার করি, এপার থেকে ওপারে যাই এবং আপনারা ওপার থেকে এপারে আসেন। আর এই যাতায়াতের মধ্য দিয়ে আমরা প্রতি রাতে সম্পর্ক স্থাপন করার চেষ্টা করি। আমরা আপনাদের বলি যে আমাদের প্রত্যেক দিনের ভাবনাগুলো নিয়ে আপনাদের মত এবং দ্বিমত থাকতে পারে। আপনাদের কথাগুলো আমরা পড়ে পড়ে শোনাই, যাতে বৃহত্তর দর্শকরা, শ্রোতা বন্ধুরা তারাও আপনাদের কথা শুনতে পারেন, তারা তাদের মতো করে আপনাদের কথাগুলো নিয়েও আলোচনা করতে পারেন। আমাদের প্রতি রাতের আয়োজন থাকে বোধ কেন্দ্রিক। আমরা চেষ্টা করি এই সমাজকে, আশপাশের দুনিয়াকে আরেকটু সুন্দর করে দেখার সামান্য প্রয়াস কিভাবে জারি রাখা যায় তারই। আজ আমাদের স্টুডিওতে একেবারে ভিন্ন ধরনের একটি আয়োজন এবং একেবারে অন্য রকমের একটি আয়োজন। আমরা আপনাদের এই ইঙ্গিতটুকু দিয়েছিলাম গত এক দুদিন আগে যে আগামী কয়েকদিনের মধ্যেই আমরা একটি বিশেষ আয়োজন নিয়ে আপনাদের দরবারে হাজির হব। আমাদের রাজ্যে সেই অর্থে পাখি শিকারী কেউ নেই, একজনই আছেন যিনি তার মতো করে নিজস্ব নিয়মে একটি অসাধারণ অভিধান তৈরি করেছেন। সেই অভিধানে পাখিরা পাখিদের মতো করে থাকে। তার নিজস্ব ক্যামেরায় তিনি লেন্স বন্দি করেছেন শত শত পাখিদের। আমাদের রাজ্যের গ্রাম পাহাড়ে, আমাদের রাজ্যের বন জঙ্গলে কোথায় কোন পাখি থাকে, কেমনভাবে থাকে, তাদের ডাক কেমন, তারা কি খেতে পছন্দ করে, কি খায় না, তাদের ছানাপোনারা কখন কি করে ইত্যাদি নানা বিষয় নিয়ে তার অগাধ পাণ্ডিত্য। আমরা যারা একসঙ্গে বসে কথা বলি, আড্ডা মারি, বন্ধু বান্ধব, আমরা বলি যে তিনি আমাদের ডক্টর সেলিম আলী। আমাদের রাজ্যের অত্যন্ত জনপ্রিয় এবং পরিচিত মুখ। তার অন্যান্য গুণ নিয়েও আপনাদের সঙ্গে আসবো আজকের এই আয়োজনে। স্টুডিওতে অতিথি হয়ে এসছেন আমাদের সকলের প্রিয় পার্থসারথী চক্রবর্তী। পার্থদা, অনেক অনেক কৃতজ্ঞতা। ধন্যবাদ। এবং আজকের এই আয়োজনটি আমরা শুরু করব পার্থদা, শুরুতেই বলার চেষ্টা করি, দর্শকদেরও জানিয়ে রাখি, আপনারা যারা আছেন এই আয়োজনে আমরা কিছু ছবি এবং ভিডিও আপনাদের দেখানোর চেষ্টা করব। আমরা যে যে বিষয়গুলো নিয়ে কথা বলবো সেই বিষয়গুলোর ওপর কিছু ছবি এবং ভিডিও, প্রত্যেকটা পার্থদার তোলা, পার্থদার ভিডিও করা, সেগুলো আপনারা দেখবেন। পার্থদা, শুরুতেই যেটা বলতে চাই যে আমি যেটা বলছিলাম যে আমাদের রাজ্যে বা আমাদের পরিচিত মহলে তোমার মতো বা আপনার মতো তো কেউ নেই যিনি ক্যামেরা নিয়ে ঘুরে 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 এত এত বছর ধরে এত এত পাখিদের নিজস্ব শখ থেকে একটি জায়গায় এনে রেখেছেন এবং এই বিষয়গুলো আমাদেরকে নিয়মিতভাবে জানাচ্ছেন সামাজিক মাধ্যমের দৌলতে, বই প্রকাশ করেও। শুরুটা কিভাবে হয়েছিল, মানে পাখিদের সঙ্গে আপনার আলাপ কিভাবে? আচ্ছা, তাহলে আরেকটু আগে থেকে আসলে আমার ছবি তোলার কিন্তু শুরু হয় অনেক আগে, মানে পাখির ছবি তোলারও বহু আগে থেকে। যার প্রথম দিকে আমাকে টানতো গড অফ স্মল থিংস যাকে বলা যায়, ছোট্ট ছোট্ট জিনিস, সেই ছোট্ট একটা পোকাই হোক, ছোট্ট একটা ফুলই হোক। আসলে প্রকৃতিতে আমরা যদি খুঁটিয়ে দেখি তাহলে দেখতে পাবো যে ছোট্ট একটা পোকারও কিন্তু একটা অপরূপ রূপ আছে। আমরা কি করি সাধারণত, ঘরে কোনো পোকা দেখলে হয় তাকে ভয় পাই বা কিছু, এটাকে মেরে ফেলবো বা ঝাড়ু টাড়ু দিয়ে এটাকে বাইরে বের করে দেবো। কিন্তু যদি একটু খুঁটিয়ে দেখি, শুঁয়োপোকার যে শুঁয়োগুলি থাকে তারও কিন্তু অপূর্ব একটা বিন্যাস থাকে। তো মজেছিলাম তাতে। তো তখন তার পাশাপাশি মাঝে মাঝে হয়তো পাখিও তুলেছি, কিন্তু সেটা সেইভাবে সিরিয়াসলি করতাম না। তো পরবর্তীতে প্রায় বছর 10 আগে আমার অফিসে যিনি আমার বস হিসেবে আসেন, মনীশ কুমার, তিনিও একজন এরকম পাখি প্রেমী মানুষ। উনি বহুদিন আগে থেকেই পাখির প্রতি ওনার আগ্রহ, উনি ভালো স্কেচ করতেন পাখির। তো ত্রিপুরায় এসে উনি পাখির ছবি তুলতে শুরু করলেন, তো সঙ্গী হিসাবে পেলেন আমাকে। ওই কিন্তু শুরু। তো পাখি মানে আমি ফটোগ্রাফি করি কিন্তু সিরিয়াসলি অনেক আগে থেকে, 98 থেকে, কিন্তু পাখির ছবিটা মোটামুটি বছর 10 আগে থেকে সিরিয়াসলি করা শুরু। এই যে মানে আমাদের রাজ্যের বিভিন্ন জায়গায় তুমি ঘুরেছো এবং বিভিন্ন জায়গায় তুমি গেছো, পার্থদা আমি তুমি করে বলছি আজকের এই অনুষ্ঠানে। এই অভিজ্ঞতাটা মানে এক একটা জঙ্গলে গিয়ে পাখি তোলা, আবার সমতলে পাখি তোলা, কখনো পাহাড়ে চলে যাওয়া, কখনো আমরা দেখেছি তোমাকে যে নদী অতিক্রম করে অন্য পারে গিয়ে একটা পাখির খোঁজে সারাদিন অপেক্ষা করা। এই 10 বছর পরে এসে আজকের দিনে দাঁড়িয়ে তোমার এই জার্নিটাকে কেমন লাগে, মানে পাখি তোলার এই জার্নিটাকে কেমন লাগে? আসলে এটা বলতে দ্বিধা নেই যে আমার পেশা এবং আমার নেশা, এই দুটোই কিন্তু আমাকে ত্রিপুরা চিনিয়েছে বলা যায়।
পেশাগত কারণে আমি ত্রিপুরার শহরগুলি দেখেছি, নেশাগত কারণে আমি ত্রিপুরার জল জঙ্গল দেখেছি। এই 10 বছরে আমি ত্রিপুরা চিনেছি। এমন তো নয় যে শুধু গিয়ে পাখি চিনি, ওইখানের মানুষও কিন্তু চিনি। ওইখানের মানে যে ধরনের আতিথেয়তা এবং সমাদর এবং সহযোগিতা পেয়েছি সে অকল্পনীয়, মানে ভাবা যায় না। আমরা শহরে বসে তা ভাবতেই পারবো না, ওইখানে গেলে কি দেখা যায়। শুনবো আমরা এই গল্পগুলো। আমরা শুরুতে খয়রা কাঠকোরালির ছবি আপনাদের দেখাতে চাই, প্রত্যেকটা নাম এবং পার্থদা যেভাবে আজকের এই অনুষ্ঠান সাজিয়েছেন। এই যে ছবিটি আপনারা দেখছেন এটা পার্থদার তোলা। পার্থদা চট করে একটু শুনবো আমরা এই পাখিটা নিয়ে। আসলে এই পাখিটা বলতে গেলে এই পাখির ছবিটা আমি কেন প্রথমেই এই পাখিটার ছবি কেন আমি প্রথমেই দেখানোর কথা বলেছি, আমি একটা প্রশ্ন অনেকেই করে আমি পাখির ছবি কেন তুলি। একটা ভালো লাগা তো আছেই, পাখি দেখেও তো তার ভালো লাগা হয়। তো এই যে ভালো লাগা বোধটুকু সেটাকে খুঁটিয়ে যে দেখা, আমি যখন আমার লেটেস্ট ক্যামেরার ইকুইপমেন্টগুলো কিনলাম তারপর এই পাখির ছবিটা আমি প্রথম তুলেছিলাম, এবং তোলার পর আমি জীবনের প্রথম জানতে পারি তার ঠোঁটের এবং চোখের মাঝখানে কিছু লাল পালক আছে, যেটা খালি চোখে বা বাইনোকুলার দিয়ে আমি কোনোদিনই বুঝতে পারিনি। এই যে পাখিকে খাঁচাবন্দি না করেও তাকে খুঁটিয়ে দেখার যে একটা সুযোগ, সেটা কিন্তু আমাদের ফটোগ্রাফিতেই দেয়। ঠিক। আমরা এরপরে আরেকটা বিষয় জানবো এবং তারপরে যে ছবিগুলো দেখাবো, বক, চিল, মাছরাঙা, চড়ুই, টুনটুনি, মানে আমাদের একেবারে পরিচিত বেশ কিছু ছোটবেলা থেকেই ছবিদের মানে আমরা যাদের সঙ্গে পরিচিত পাখি হিসেবে। পার্থদা, একটা বিষয় একটু যদি আজকে তুমি আমাদেরকে বলো দর্শকদের, যে এই যে তুমি ঘুরে 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 এক একটা জায়গায় এক এক সময় এক এক পাখি তুলছো এবং শত শত পাখি, এখন পর্যন্ত কত সংখ্যক পাখি তোমার সংগ্রহে রয়েছে? আমি ত্রিপুরা থেকে এখন পর্যন্ত পাখির ছবি তুলেছি 328টি। 328 স্পিসিস, মানে ধরনের পাখি, প্রজাতির পাখি আমি ছবি তুলতে পেরেছি। এছাড়াও কিছু আছে দেখেও তুলতে পারিনি, এতই অল্প সময় দেখেছি যে ক্যামেরা তাক করতে করতে চলে গেছে বা এরকম। তো এটা শুনলেই, মানে এই যে 328 তুমি বললে, এটা শুনলেই সঙ্গে সঙ্গে যে প্রশ্নটা তোমাকে যে কেউ করতে চাইবে আমি শিওর, যে এই মনে রাখাটা কিভাবে, মানে তুমি আগামীকালকে ছবি তুলতে গেলে সেখানে গিয়ে কি ওই 328টা পাখির কথা তোমার মনে থাকে ছবি তোলার সময়? মানে রিপিটেশন অফ বার্ডস, এটা কি কখনো হয় না ফটোগ্রাফার হিসেবে? হয়। আমি তো চাই যে ছবিটা গতকালকে তুলেছিলাম আজকে যদি সেটাকে আরো ভালোভাবে তুলতে পারি, ফাইন। কিন্তু একটা মাথায় থাকে, এটা নতুন পাখি পেলে কিন্তু ঠিক মনে আসে যেটা নতুন, আমার সংগ্রহে নেই। এটা কিন্তু হয়তো বা এতদিন চর্চার কারণেই মাথায় থাকে। আমি দর্শকদের একটু দেখাতে চাই বক, চিল, মাছরাঙা, চড়ুই এবং টুনটুনি, এই ছবিগুলো আপনারা একটু দেখুন, সঙ্গে তাদের ডাক একটু শুনুন। এই বকের ছবিটি যখন তুলেছিলাম, এটি আসলে আমরা ছিলাম সিপাহীজলা, রুদ্রসাগরে। প্রচন্ড আওয়াজ, পাশে পিকনিক পার্টির স্পিকারগুলো বাজছিল, তার মাঝখানেও ওই পাখিগুলোকে কিন্তু আমরা পেয়ে গেছিলাম। প্রচুর পাখির ডাকও কিন্তু আমরা শুনতে পাবো আশেপাশে। এবারে চিলের ছবি একটু দেখাই আপনাদের। পাথরা, এটা নিয়ে একটু শুনতে থাকি। এটা আমাদের যেটা সাধারণ ভুবন চিল বলে, এটা আমাদের বিভিন্ন বাজারের আশেপাশে কিন্তু দেখা যায় অনেকটাই। এটা আমাদের একদম স্থানীয় পাখি, সারা বছর আমরা এখানে পাই। মাছরাঙার ছবি তারপর আপনারা দেখবেন। এটাও একটা ভিডিও। মাছরাঙার ভিডিওটা তুলেছিলাম উদয়পুরের সুখসাগর অঞ্চলে। খুব বৃষ্টিতে একটা জায়গায় আটকে ছিলাম, কিছুই করার নেই, তো ওই দেখলাম কাছাকাছি এটা এসে বসেছে, তখন এই ভিডিওটা করে নেওয়া। এরপরে চড়ুই। চড়ুই পাখির কিন্তু স্ত্রী এবং পুরুষ দুটোকে আলাদাভাবে বোঝা যায়। এটি চড়ুইয়ের স্ত্রী পাখি, যেটা আমরা হামেশাই দেখি, কিন্তু হয়তো খুঁটিয়ে দেখি না কখনো। পার্থদা, এই যে আমরা এরপরে আবার আসব মানে চড়ুই, টুনটুনি ইত্যাদি পাখিগুলোর কথাতে, আমাদের রাজ্যের পাখিগুলোর প্রধান চরিত্র কি? মানে এটা যদি একটা জাস্ট মানে কৌতূহলী প্রশ্ন হয় তাহলে এর উত্তর কেমন হতে পারে? মানে প্রধানত আমাদের রাজ্যের পাখিগুলো কেমন হয়? আসলে আমাদের রাজ্যে বেশিরভাগ পাখি কিন্তু খুব রঙিন বা রংচঙে পাখি নয়, একটু ম্যাটে রং, হয়তো অনুজ্জ্বল বেশিরভাগ। ব্যতিক্রম অবশ্যই আছে, তো বেশিরভাগ পাখিটা এরকম। এবং আমাদের এখানে
শিকারি পাখি, মানে যেগুলো মাংসাশী, এবং শস্যভোগ পাখি, দু ধরনের পাখি দেখা যায়। দু ধরনের? হ্যাঁ, দু ধরনের। এর কোনো কারণ, মানে এই যে রঙের বিষয়টার সঙ্গে পাখির কি কোনো আবহাওয়ার ব্যাপার আছে বা? আবহাওয়ার ব্যাপার অবশ্যই আছে। আমি কারণটা অতটা জানি না, কিন্তু দেখেছি একটু শীত প্রধান অঞ্চলগুলোতে খুব রংচঙে পাখি বেশি দেখা যায়। আমরা চড়ুই এবং টুনটুনির ছবি দর্শকদের একটু দেখাই, আপনারা দেখুন। চড়ুই তো যেটা বললাম, আমাদের ঘরে হরহামেশা দেখি, কিন্তু ইদানিংকালে হয়তো বা তাদের বাসস্থানের খুব অভাবের কারণে আমরা এদেরকে কম দেখছি। এই হচ্ছে টুনটুনি পাখি, অসাধারণ। পার্থদা, এগুলোর জন্য কতক্ষণ সময় ক্যামেরা নিয়ে অপেক্ষা করতে হয়? মানে চট করে তুমি গেলে কোথাও সঙ্গে সঙ্গে ছবি তুলে নিলে এমনটা তো হয় না? কখনোই এরকমটা হয় না। বেশিরভাগ ক্ষেত্রেই তো ঘন্টার পর ঘন্টা, এমনকি সারাদিন বসে থাকতে হয়। নির্দিষ্ট করে কিছুই বলা সম্ভব না এগুলির সম্বন্ধে। অনেক সময় হয়েছে যে একটা বিশেষ পাখির খোঁজে গেছি, মানে হয়তো সেটাকে 1-2 দিন আগে কেউ দেখেছে, জানালো যে দাদা ওইখানে এই পাখিটা আছে, বা আমাদের একটা ছোটখাটো গ্রুপ আছে, তারা খবর দেয়। তো পাইনি একদম হতাশ হয়ে ফিরে আসবো, ঠিক তক্ষুনি পেলাম। এরকম ঘটনা মানে হয়। সহজে ত্রিপুরাতে পাখি কিন্তু দেখা যায় না, একদম কাকচড়ুই বাদ দিলে। ঠিক। এরপরে আমরা দর্শকদের একটু পরিযায়ী পাখি নিয়ে দেখাতে চাই, সেই নিয়ে কথাও শুনবো। শুরুতেই শীতকালীন পরিযায়ী, মানে আজকের এই আয়োজনে পার্থদা যেটা করেছেন আমাদের জন্য, তিনি নিজে একেবারে ক্যাটাগরিক্যালি বিষয়গুলো ভাগ করে এনেছেন আপনাদের সুবিধের জন্য, এবং তিনি বলছেন যে শীতকালীন পরিযায়ী পাখি কোনগুলো, গ্রীষ্মকালীন পরিযায়ী পাখি কোনগুলো, ক্ষণস্থায়ী পরিযায়ী পাখি কোনগুলো। আমরা সবগুলোকেই কখনো কখনো পরিযায়ী পাখি বলে ফেলি, বা শীতকালেই শুধু পরিযায়ী পাখিরা আসে, এমন একটা ভাবনা কাজ করে। সাইবেরিয়ান রুবি থ্রোট, ইউরেশিয়ান রাইনেক এবং গ্লসি আইবিস, এই 3 ধরনের পাখিদের চরিত্র বা তাদের সামান্য কিছু মুহূর্ত চিত্র আপনাদের দেখাতে চাই, একটু দেখুন। আবারও বলি, এগুলো পার্থদার তোলা। আমাদের যে একটা কথা খুব চলে যে পাখি শীতকালে আসে এবং সাইবেরিয়া থেকে আসে, সব পাখি কিন্তু সাইবেরিয়া থেকে আসে না, কিন্তু এই পাখিটি সত্যি সাইবেরিয়া থেকে আসে। তার গলায় একটা অদ্ভুত রং, এই জন্য এটাকে রুবি থ্রোট বলে, যেন রুবির রং তার গলায়। কি অপূর্ব পার্থদা। মানে আমাদের ওই আবার একটা লেমন কোয়েশ্চেন হতে পারে, কিভাবে করে, মানে আপনি পাখিদের নিয়ে বা তুমি পাখিদের নিয়ে এতদিন ধরে পড়াশোনা করছো, চর্চা করছো, গবেষণা করছো, এই যে যেমন এই পাখিটা কোথা থেকে এসছে? ইউরেশিয়ান রাইনেক, ইউরেশিয়া থেকে? ইউরেশিয়ান রাইনেক যেটা, সেটা মূলত ওই ইউরোপিয়ান কান্ট্রিগুলো থেকে এদিকে আসে। কিভাবে পথ চিনতে পারে তারা? মানে এই যে একটা অসম্ভব, মানে অবাক করা বিষয়, এত দূরের একটা দেশ, এত দূরের একটা গ্রাম পাহাড় বা নদী, ওই অবধি প্রতি বছর একই নিয়ম মেনে কি করে আসে তারা? এটা সম্বন্ধে খুব নিশ্চিতভাবে কিছু বলা না গেলেও যেটা ধারণা করা হয়, পৃথিবীর চৌম্বক ক্ষেত্র, তারাদের আলো এবং পৃথিবীর চৌম্বক ক্ষেত্র, এটা বোধহয় ওই গ্লসি আইবিস, হ্যাঁ হ্যাঁ, এগুলিকে তারা ওইভাবে এই 3টে বিষয়ের উপর মূলত এগুলিকে নির্ভর করে চলে আসে, মানে অটোমেটিক্যালি চলে আসে। ওইগুলিকে তারা ট্র্যাকিং, তাদের ট্র্যাক হিসাবে পৃথিবীর চৌম্বক ক্ষেত্র, তারাদের আলো এবং এই আমাদের বাতাসও খানিকটা, এগুলো তাদের নির্ভর করে। দারুণ। পার্থদা, এই যে পাখি নিয়ে মানে পড়াশোনা করার যে বিষয়টা, মানে এগুলোর নাম মনে রাখা, এগুলোর সায়েন্টিফিক নাম মনে রাখা, এগুলোর চলন বলন মনে রাখা, কোথা থেকে আসে, কি খায় ইত্যাদি, এই যে মানে 1, 2, 3, 5টা অবধি ঠিক আছে, কিন্তু 328 বা 400 বা 500, এই যে পাখি নিয়ে পড়াশোনা করার বিষয়টা, এই জন্য তো বই কিনতে হয়, আন্তর্জাল ঘাটতে হয়, সারাক্ষণ নেটে থাকতে হয়। এই সময়টা কখন কিভাবে পার্থদা ম্যানেজ করে? আসলে একটা কথা বলে অনেকে, যে যদি কেউ কোনো জিনিসটা মগ্ন হয়ে করে, তাহলে বাড়ির লোক তাকে ওই বিষয়ের জন্য ছেড়ে দেয়। আমরা একটু মজা করে বলি, আমরা যেমন শিবের নামে সার ছেড়ে দিই, ওকে আর কোনো কাজে লাগে না, আমাদের অবস্থাটা অনেকটা এরকম। অফিসের সময় অফিস, বাকি সময় পাখি, এর মাঝখানে আর কিছুটা নেই। হয়তো ওই সপ্তাহে 1 দিন সময় করে একটুখানি বাজার করে দেওয়া, ওইটুকুই। তার বাইরে ওই শিবের ষাঁড়ের মতো আমাদের ছেড়ে দিয়েছে আমাদের বাড়ির লোকজন, সেই হিসেবে আমরা সময়টা পাই। এবং এটা অবশ্যই সত্যি কথা, মানে আজকে এই যে জায়গাটায় পৌঁছা, তার পেছনে
আমার মায়ের অবদান শুরুতে বা পরবর্তীকালে আমার বাড়ির যাদের আছেন এবং আমার বন্ধু বান্ধব প্রত্যেকের সহযোগিতার ফল কিন্তু আমি, হয়তো মুখটা আমি, কিন্তু তার পেছনে অনেক লোকের হাত আছে এই জায়গাটা পর্যন্ত আসতে। ঠিক, বন্ধু আছেন সঙ্গে, একটু কথা বলি। কে আছেন? নমস্কার। নমস্কার, আগরতলা থেকে বলছিলাম। হ্যাঁ বলুন। আসলে আমরা যখন বাচ্চারা গিয়ে বলি তার বাবা আয় আয় আয়, বিড়াল কুকুর দেখি, ওনার কথা মনে পড়ছে। আসলে আমি জানি না এত কিছু ছিল। আজকে আমার গানের এগুলো হয়েছে বাকি কথা অনুষ্ঠানে, ওনাকে বলছি দাদা আপনি একটু ত্রিপুরাতে একটু কাজ করুন, আমাদের ভবিষ্যৎ কথার মধ্যে আমরা সব ভুলে গিয়েছি। আমি কিন্তু একজন গার্জিয়ান, আমি বলতে পারবো না ওটাকে এটা কি ওটাকে এটা কি, কিন্তু আমরা রাস্তায় গেলে বলি সেটা সাধারণত যেগুলি পাই কুকুর বিড়াল এইগুলা 328 নজিরবিহীন ঘটনা। ঠিক, পার্থদা আপনার আমার পুলিশ, আপনি আসুন আমাদের রাজ্যের ভবিষ্যতের কথার মধ্যে চিন্তা করেন আমার সাথে। পার্থদাকে কুর্নিশ জানিয়েছেন আমাদের এক নিয়মিত দর্শক শ্রোতা। আপনাকে অনেক অনেক ধন্যবাদ। আমাদের আজকের এই আয়োজনে ইতিমধ্যেই বন্ধুরা লিখতে আরম্ভ করেছেন। এক বন্ধু লিখে পাঠিয়েছেন, এমন অনুষ্ঠানও যে আয়োজন করা যায় তা কখনো ভাবতে পারিনি। PB24-কে আন্তরিক ধন্যবাদ এবং পার্থবাবুকে আন্তরিক শ্রদ্ধা ও ভালোবাসা জানাই। তিনি দীর্ঘদিন সুস্থ থাকুন এবং ক্যামেরা নিয়ে আমাদের রাজ্যের গ্রাম জঙ্গলে ঘুরে বেড়ান। তাকে আন্তরিক কৃতজ্ঞতা। সুবল সেন তিনি খোয়াই থেকে লিখে পাঠিয়েছেন। অনেক ধন্যবাদ সুবল বাবু, অনেক ধন্যবাদ। এরপরে আমরা একটু গ্রীষ্মকালীন পরিযায়ী পাখিদের আপনাদের দেখাই। দেখুন, চাতক, চেস্টনাট উইং কাক্কু, এই দুটো প্রজাতির পাখি, তারা আমাদের রাজ্যে। দেখুন, আমরা যেটা বলি যে আমাদের এখানে পরিযায়ী মানে শীতকাল, তা এটা নয়। এটা কি এটা চাতক পাখি। বাহ। চাতক পাখির গল্প কবিতা আমরা অনেক পড়ি, এই সেই চাতক, এগুলি কিন্তু গ্রীষ্মকালে আমাদের এখানে আসে। এইটা সেই চেস্টনাট উইং কাকু, খুব সুন্দর তার ডাক। একটু আমরা ডাকটা শোনাই দর্শকদের। অপূর্ব, অপূর্ব। এটা কোথাকার, মানে এই ভিডিওটা আমাদের রাজ্যে কোথায় গিয়ে তুমি ধারণ করলে? অনেকটা কাকাতুয়ার মতো দেখতেই পাখিগুলোকে। আমি বেশিরভাগ সময় পেয়েছি কিন্তু বর্তমান গোমতি যে ডিস্ট্রিক্টটা সেখানে, তারই বিভিন্ন জায়গায়। একদম পার্টিকুলার এটা পেয়েছি গর্জি, এখানে যে প্যারাতিয়া বলে একটা জঙ্গল আছে, ওই জায়গা থেকে এটা। তো ঠিক, আমার তো মনে হয় তুমি যখন এক একটা ছবি দেখো বা ভিডিও দেখো তোমার নিজে, তখন তো ওই মুহূর্তগুলো মনে পড়ে যায়। তুমি অপেক্ষা করেছিলে বা হয়তো বা সারাদিন খাওয়া হয়নি বা বৃষ্টি পড়ছিল, মানে সেই মুহূর্তগুলো তোমার সঙ্গে সঙ্গে থাকে। ঠিক, এর একটা দারুণ মজার ব্যাপার কিন্তু একটা যে বলবো কি, অনেক সময় অবসরে যখন ছবিগুলো নিয়ে ঘাটাঘাটি করি, পুরনো ছবি দেখি, সেই স্মৃতিটা যখন মনে আসে, একটা অদ্ভুত আনন্দের একটা ব্যাপার হয়। ঠিক, এর পরেরটা হচ্ছে ক্ষণস্থায়ী পরিযায়ী পাখি। কি সুন্দর করে পার্থদা আজকে একেবারে শিল্পীর মতো তিনি এই বিষয়গুলো সাজিয়ে এনেছেন এবং বলছেন যে আমুর ফ্যালকন, ফরেস্ট ওয়েকটেল, এই দুটো প্রজাতির পাখি আপনাদেরকে আমরা দেখাবো। এগুলো হচ্ছে ক্ষণস্থায়ী পরিযায়ী পাখি। দেখুন, ক্ষণস্থায়ী পরিযায়ী মানে আমি একটা জিনিস বলতে চাই, এগুলো এটা ওইটা না, আমুর ফ্যালকন। আমুর ফ্যালকন এটা আমাদের রাজ্যে স্থায়ীভাবে থাকে না, এক জায়গা থেকে অন্য জায়গায় যেতে আমাদের রাজ্যের উপর দিয়ে যায়। এই যে আমুর ফ্যালকন বললাম, এটা কিন্তু প্রত্যেক বছর উত্তর সাইবেরিয়ার আমুর অঞ্চল থেকে, আমুর নদীর অববাহিকা থেকে দক্ষিণ আফ্রিকা পর্যন্ত উড়ে যায়। যাওয়ার সময় কয়েকটি আমাদের রাজ্যের উপর দিয়েও যায়। নাগাল্যান্ডে কিন্তু মানে প্রচুর পাখি এগুলি আসে, লক্ষ লক্ষ। এবং একটা দুঃখজনক হিস্ট্রি আছে এদের। 1912 সালে লক্ষাধিক পাখিকে মেরে ফেলা হয়েছিল, কিন্তু তারপর থেকে সরকার, স্বেচ্ছাসেবী সংগঠন এবং মানুষেরা ওখানে খুব উদ্যোগ নেন এবং এখন কিন্তু সেভাবে আর পাখিদের ওখানে মারা হয় না। তাও রক্ষে। আমাদের আজকের এই আলোচনায় আপনারা যারা সঙ্গে আছেন, আমরা শুরুতেই জানিয়েছি আপনাদের যে আমরা বেশ কিছু ছবি, নানা ধরনের গল্প এবং পাখিকে নিয়ে নানা ধরনের কথা আপনাদের শোনাবো। ইতিমধ্যেই আমরা পরিযায়ী পাখি আপনাদের দেখালাম, স্থানীয় বেশ কিছু পাখির ছবি আপনাদের দেখালাম, আমরা শীতকালীন, গ্রীষ্মকালীন এবং ক্ষণস্থায়ী পাখি দেখালাম। এবারে পরিযায়ীদের নিয়ে মজার কিছু ঘটনা, মজার কিছু গল্প এবং পার্থদার স্মৃতি থেকে বেশ কিছু ইন্টারেস্টিং তথ্য আমরা জানার চেষ্টা করব। আপনাদের দেখাই টাইগার ফ্লাই ক্যাচার বাবুই সেতি। এটাকে সেতিও বলা হয়। না না, সেতি না, বাবুইয়ের একটা সেতি রোগ মানুষের যেরকম হয়েছে, এই বাবুইটাকে আমি দেখাতে চাই যে সেই বাবুইয়ের। প্রথমে আমরা তাহলে এটা দেখি একবার, টাইগার ফ্লাই ক্যাচার, এটা একবার আমরা একটু দেখি।
এই যে পাখিটি, এটা কি? হ্যাঁ, হ্যাঁ, এটি উত্তর চায়নার তাইগা অঞ্চল থেকে এখানে চলে আসে। তাইগা কিন্তু পৃথিবীর সবচেয়ে বড় বনাঞ্চল, সেখান থেকে চলে আসে। আমরা যে পরিযায়ী, এটা হলো যেটা বাবুইকে সেতী রোগ বলছিলাম, এটা কিন্তু বাবুইয়ের নর্মাল রোগ না, তার রং নেই, এটা সেতী রোগের একটা প্রাদুর্ভাব, তাদের মাঝে মাঝে দেখা যায়। ও বাবা, আমাদের যে মানে খুবই রেয়ার একটা মানে ছবি, শ্বেত বাঘ যে বলি, সাদা বাঘ, তারও কিন্তু একই গল্প, ওর রং নষ্ট হয়ে যাওয়া, মানে রং নেই, ওদের রঞ্জক পদার্থ তৈরি হচ্ছে না। আর এই যে এটা প্যারাগ্রাইন ফালকন, এদের সম্বন্ধে আমি একটু বলি, খুব মজার কিছু আছে। যেটা প্রথম দেখেছিলাম আমরা টাইগার ফ্লাই ক্যাচার, আমরা পরিযায়ী পাখি কাদের বলি, সেই জন্য এই টাইগার ফ্লাই ক্যাচার কিন্তু মোটামুটি 8 থেকে 9 মাস আমাদের রাজ্যে থাকে, তবু এরা পরিযায়ী। পরিযায়ী আমরা কিভাবে স্থির করি? পরিযায়ী পাখি হলো তারা যারা আমাদের এখানে ডিম পারে না বা বাচ্চা ফোটায় না, একদম বাই বার্থ সিটিজেনশিপের মতো ব্যাপার। সুতরাং এত দীর্ঘ সময় আমাদের এখানে থাকলেও এরা সবার আগে চলে আসে শীত আসা মানে দুর্গাপূজার আশেপাশে, এবং যেতে যেতে প্রায় বর্ষাকাল পার করে যায়। এই যে মাত্র মাস 3 জন্য ওরা 3-4 মাসের জন্য ফিরে যায়, তখনই গিয়ে ওরা ওইখানে ডিম পারে বা বাচ্চা ফোটায়, এই জন্য ওরা আমাদের স্থানীয় পাখি নয়। এটা একটা মজার ব্যাপার। আর যেটা বললাম ওই বাবুই পাখির সেতী রোগ, এই একটা পাখিকে আমরা পেয়েছিলাম বিশালগড় থেকে, এক পাশে একটা রাস্তা দিয়ে অনেকটা ঢুকে একটা ক্ষেতের মধ্যে, কয়েকশো পাখির মধ্যে এটা একদম আলাদা করে চোখে পড়েছিল। এরকম আবার উল্টো একটা দেখা যায়, খুব রং বেশি হয়, যেটা একটা চড়াই পাখিকে পেয়েছিলাম, হঠাৎ করে দেখলে মনে হবে কেউ কালি মাখিয়ে দিয়েছে, আসলে তা না, তার রংটা বেশি, এই জন্য প্রায় কালো হয়ে গেছিল তার রং। এছাড়াও এইরকম সেতী পাখি আরো 2-1টাকে আমরা দেখেছি, আমরা যেটাকে গৌশালিক বলি, গরু বা মহিষের আশেপাশে ঘুরে বেড়ায়, ওর মধ্যে একবার একটা দেখেছিলাম এরকম। আমার এক বন্ধু দেখেছে একটা, আমরা যেটাকে ডাফ বলি, যে আমার আশেপাশে যে ঘুঘু পাখি, এটাকে একটা পেয়েছিল এরকম। তো এই ধরনের দেখা যায়। আর প্যারাগ্রাইন ফালকন যেটা আমি বলতে চাই, সেই সম্বন্ধে অনেক মজার কিছু কথা আছে। আমরা যদি হঠাৎ করে কাউকে জিজ্ঞেস করি যে পৃথিবীর সবচেয়ে দ্রুত প্রাণী কোনটি, বেশিরভাগ লোক কিন্তু জানে চিতা, কিন্তু একদমই ভুল। সবচেয়ে দ্রুত পাখি মানে প্রাণী হচ্ছে প্যারাগ্রাইন ফালকন। এটা কিন্তু হ্যাঁ, তার হাইয়েস্ট যেটা স্পিড রেকর্ড করা হয়েছে শিকার ধরার সময়, 349 কিলোমিটার পার আওয়ার স্পিডে ও শিকারের উপর ঝাঁপ মেরেছে। ওরে বাপরে! এবং আমরা যদি 1, 2, 3, 4 করে সাজাই, প্রথম 10টাই পাখি, চিতা আসে 11 নম্বরে, যার গতি ঘন্টায় মাত্র 121 কিলোমিটার মধ্যে উঠতে পারে। হ্যাঁ, এগুলো কি মানে তার মধ্যে মানে ভারতীয় পাখি একটাও আছে? এই যে প্যারাগ্রাইন ফালকন তো আমাদের এখানে ত্রিপুরাতেও দেখা যায়। হ্যাঁ, ওরে বাপরে! শীতকালে একটু বেশি দেখি, কিন্তু দেখা যায় মাঝে মাঝে দেখা যায় ওদের এতটা গতি তাদের, মানে যখন শিকারের ছো মারে। নরমালি ওরা যেমন একদম সাধারণ একটা পাখির মতো, কিন্তু যখন শিকারের উপর ছো মারে সে এরকম। একবার এরকম ছো মারার ছবি দেখেছিলাম, নৌকো করে ঘুরছিলাম ডম্বুর লেকে কিছু পাখির খোঁজে, হঠাৎ একটা গাছ থেকে কিছু পাখি উড়ে গেল, তার পেছনে এসে দেখলাম লাস্ট পাখিটাকে সে উড়ে ছো মেরে নিয়ে গেল। সে কি অদ্ভুত গতি, ক্যামেরা তোলার কথাও মনে হয়নি, শুধু 2 চোখ ঘুরে দেখলাম সেটা, সে এখনো চোখে যেন ভাসছে ব্যাপারটা। দারুণ দারুণ। এরপরে পরিযায়ী হলেও থেকে যায় অল্প কিছু, মানে যেটা পার্থদা ইতিমধ্যেই বলার চেষ্টা করেছেন, ছোট সরালি এবং বেগুনি কালেম। এই নামগুলো আমাদের কাছে তো নতুনই বটে, আমরা শুধু পাখি তো পাখি হিসেবেই চিনি, বা সুন্দর পাখি, দেখতে ভালো পাখি ইত্যাদি আমরা বলি। একটু দেখাই আপনাদের ছোট সরালি, বেগুনি কালেম কেমন হয় দেখতে, দেখুন। এগুলো শীতকালে আমাদের এখানে খুব বেশি দেখা গেল, সারা বছরই দেখা যায়। এই যে পাখিটা, এটাকে কিন্তু মানুষ ভুল করে সারা জীবন বলে এসেছে বালিহাঁস। এ কখনোই বালিহাঁস নয়, এটা ছোট সরালি। বালিহাঁস দেখতে সম্পূর্ণ অন্যরকম, আজকে বালিহাঁসের ছবিও দেখাবো। এটা আমি এমবিবি কলেজের লেক থেকে তুলেছি। শীতকালে খুব বেশি দেখা গেলেও সারা বছর দেখা যায়। এই যে পাখিটি বেগুনি কালেম, বেগুনি কালেম, এটা সম্বন্ধে কিন্তু আমাদের ত্রিপুরায় একটা খুব দুঃখজনক ঘটনা আছে। মেরে ফেলা হয়েছিল বছর 2 আগে, ব্রিজ দিয়ে প্রায় শীতকালে প্রচুর পাখি যখন ছিল, কিন্তু সারা বছরই কি অল্প কিছু পাখিকে আমরা উদয়পুর রেল স্টেশনের আশেপাশে দেন রুদ্রসাগরে দেখতে পাই। এই আয়োজনে যুক্ত হয়েছেন সুমন বিশ্বাস, তিনি লিখছেন দারুণ অনুষ্ঠান। শোভা ঘোষ, তিনি লিখছেন সুন্দর অনুষ্ঠান, মন্ত্রমুগ্ধ হয়ে দেখছি ও শুনছি। সৌমেন রায় লিখেছেন উনি কি পাখি শিকারী নাকি পাখি প্রেমী। আসলে এটা আপনি সুন্দর বলেছেন, তিনি দুটোই, তিনি পাখি প্রেম করেন বলেই পাখিদের শিকারও করেন, তবে সেই শিকারে রক্তপাত নেই, সেই শিকারে মাংস খাওয়া নেই, সেই শিকার শুধুই আমাদেরকে আনন্দ দেওয়ার জন্য শিকার। ছোট সরালি, বেগুনি কালেম, ইতিমধ্যেই পার্থদা বললেন যেটা উদয়পুরে গত 1-1.5 বছর আগে অনেকগুলো পাখিকে আমরা দেখেছিলাম। আমরা তখন
তন্ময় হয়ে এটা ভেবেছিলাম যে কোনো রোগ হয়েছে বোধহয় বা বার্ড ফ্লু, এই কথাটি ছড়িয়ে পড়েছিল, কিন্তু আসলে পাখি শিকারীরা যারা রক্তপাতের জন্য শিকার করেন বা মাংস খাওয়ার জন্য পাখিদের মারেন বা অন্য কোনো তাদের উদ্দেশ্য থাকতে পারে, তারা মেরে ফেলেছিলেন অনেকগুলো পাখিকে। সহজলভ্য সুন্দর পাখি, এটা পার্থদা বলছেন। এর পরের যে দুটো পাখি তারা ডাকবে এখন এই রাতকালীন সময়ে, পাখির ডাক শোনাই আপনাদের। কমলা দামা এবং লালপিট ফুলঝুরি, এই দুই সুন্দর নামের পাখির ডাক কেমন হয় আপনারা দেখুন। কি অপূর্ব, কি অপূর্ব। পাখিটা কতটা দূরত্ব বজায় রাখতে হয় তাদের থেকে, মানে এই যে ডাকছে, তুমি কোথাও ক্যামেরা নিয়ে তাক করে বসে আছো, তাদের ভিডিও করছো, এটা কি তোমার ক্যামেরা ভালো বলে অনেকটা দূর থেকে তোলা যায় নাকি খুব কাছে গিয়েই তুলতে হয়? কখনোই কোনো পাখিকে অত কাছে যেতে দেয় না ওরা, আমাদের কিছুটা দূরত্ব মেনটেন করতে হয়। পাখি যত বড় তত বেশি দূর, পাখি কাছে ঘেঁষতেই দেবে না। আমি এটাই যে জন্য পাখি যারা ছবি এটা কি তোলে আরেকবার শুনি, পাখি যত বড় তত দূর থেকে তুলতে হবে। আচ্ছা, ছোট পাখি যতটা কাছে যেতে দেবে, বড় পাখি কখনোই অতটা কাছে যেতে দেবে না। তাই? হ্যাঁ, একদম। তোমরা নিজেরা চেষ্টা করে দেখতে পারো, যতটা কাছে ধীরে ধীরে গেলে একটা চড়াই পাখি যেতে দেবে, ততটা কাছে একটা চিল যেতে দেবে না, তার আগে সে উড়ে পালাবে। তো সেজন্যই যারাই পাখির ছবি তোলেন বা ভিডিও করেন তাদের ওই পাওয়ারফুল লেন্স তো দরকার লাগেই। ঠিক। বন্ধু আছেন সঙ্গে, এই ভাগে একটু চট করে কথা বলে নি। কে আছেন? নমস্কার। হ্যাঁ, নমস্কার। হ্যাঁ, তো বলছিলাম পাখি নিয়ে, পশু পাখি নিয়ে যেহেতু কথা, তার জন্য একটু অনুষ্ঠানে যুক্ত হলাম আর কি। তো প্রতি বছর শীতকালে একটা বন দপ্তরের তরফ থেকে পশু পাখি নিয়ে একটা সার্ভে করা হয়। সেই সার্ভেটাতে আমি দীর্ঘদিন যুক্ত ছিলাম। এখন যদিও বয়সের নত জানো, আমি আর যেতে পারি না বা আমি গড়িয়ে আছি, আমি বিদায় নিয়েছি। তো ঘটনা হলো কি, আমি নিচে সচক্ষে দেখেছি বিভিন্ন ছাপ আমরা নিয়েছি, নিয়ে পরীক্ষাগারে পরীক্ষা করেছে কতটা আছে, কি আছে, গাছের মধ্যে কোন পাখি ডাকছে, ছবি তুলতে হবে দূর থেকে, এগুলো আমরা করেছি। তো ঘটনা হলো কি, উনি পাখি নিয়ে বলছেন, ওনাকে শ্রদ্ধা, আমি বিনম্র শ্রদ্ধা জানাই পাখি নিয়ে। তো পাখির ডাক, কোন পাখি ডাকছে, চড়ুই পাখি আজকে দিনে আছে? নেই তো। কেন নেই? পাশের ঘর হয়তো, আমরা সাধারণ মানুষ ওইভাবে চিন্তা করি, কিন্তু আদৌ কি সেটা? মোবাইল টাওয়ার। ঠিক আছে, অনেক ধন্যবাদ, আপনি টেলিফোন করেছেন, অনেক অনেক ধন্যবাদ, অনেক ধন্যবাদ। আপনারা এই অনুষ্ঠান দেখছেন, নিজেদের কথা বলছেন, আবেগতাড়িত হয়ে অনেকে নিজেরা যারা নানাভাবে পাখির সঙ্গে যুক্ত তারাও এই আয়োজন দেখছেন। আমরা দেখতে পাচ্ছি সামাজিক মাধ্যমে অনেকেই লিখে পাঠাচ্ছেন আমাদেরকে বার্তা। দুর্লভ সুন্দর পাখি মেটে গলা ছাতারে, কি সুন্দর নাম। আমরা দেখাবো আপনাদের, শোনাই তার ডাকও আপনারা শুনুন। মেটে গলা ছাতারে পাখির ডাক শোনাই। পার্থদা, এটা কোথায়? এটা সুবল সিং অঞ্চল থেকে তোলা। একটা জিনিস দেখো, যখন ডাকে যেন সারা শরীর দিয়ে ডাকে। ঠিক ঠিক, পুরো শরীর তার কাঁপছে রীতিমতো। ভীষণ লাজুক একটি পাখি, সহসা দেখাই দেয় না। আমি অনেকবার ডাক শুনলেও দেখেছি, কিন্তু খুব কমবার। সেদিন সৌভাগ্যক্রমে কেন জানি একটু ঝোপের ওপর দিকে চলে এসেছিল। আমরা দাঁড়িয়েছিলাম একটি পাহাড়ি ছড়ার উপর একটি ব্রিজে, তো ওই ব্রিজ থেকে আমি খুব কাছাকাছি পেয়ে গেছিলাম, সেই জন্য তার ডাক রেকর্ড করা বা ভিডিও করার সুযোগটি পাই। পার্থদা, এদের খাওয়া দাওয়া কি হয় মূলত? মানে তোমরা যারা কাছ থেকে দেখো এক এক পাখি তো এক এক রকম, কেউ পোকা খায়, তো কেউ দানা শস্য খায়, কেউ শিকার করে ইঁদুর বা অন্য পাখিও খায়। একটা পাখি কিন্তু অন্য পাখিও খায় দেখেছি, যেমন নামে তো মাছরাঙা, মাছ খাওয়ার কথা, ওকে আমি ব্যাঙ খেতে দেখেছি। হ্যাঁ হ্যাঁ, একদম ব্যাঙ খাচ্ছে, মাছ পায় না তো কি করবে। ছো মেরে মাছ ধরাও দেখেছি অনেকবার। তো এইরকম, বা কিছু কিছু পাখি হয়তো সবই খায়, আমাদের মানুষের মতোই, কেউ নিরামিষাশী, কেউ আমিষাশী, কেউ উভয় ভোজী। তো এরকম প্রত্যেকটি পাখিরই খাদ্য অন্যরকম। তবে একটা জিনিস আমি বলি, সাধারণত যারা দানা শস্য খুঁটে খায়
তাদের ঠোঁটগুলো আমরা খেয়াল করে দেখবো একটা চড়ুই পাখির যেমন মোটা এবং ভোঁতা, এরকম আমরা কিন্তু যেমন মুনিয়া, তাদের ঠোঁটগুলো কিন্তু মোটা এবং ভোঁতা, মানে তারা দানা শস্য খুঁটে খায়। চড়াই পাখি বললাম, মুনিয়া বললাম, এই ধরনের যে পাখি আছে। আবার কিছু পাখি আছে যারা ফুলের ভেতর থেকে মধু বা রেণুগুলো নিয়ে খেতে চেষ্টা করে। আমরা বিভিন্ন রকম সানবার্ড বা এগুলো যেগুলো আছে তাদের ঠোঁট লম্বা। কিছুকে আমরা বলি মাকড়মার বা স্পাইডার হান্টার, বেশিরভাগ মাকড় খেতে পছন্দ করলেও তারা ওই পোকা মাকড় খায়, তাদের ঠোঁটের গড়নই একদম অন্যরকম। তো ঠোঁট দেখে কিন্তু অনেকটা আন্দাজ করা যায় কে কি খায়। যেমন শিকারি পাখির উপরের ঠোঁটটা একদম প্রখর নখের মতো বাঁকা থাকবে, এগুলো একটা কিন্তু ওদের খাদ্যাভ্যাসের মূলের কারণেই তাদের। ঠিক। এরপরে আমরা যেটা দেখাতে চাইবো অত্যন্ত দুর্লভ পাখি, পার্থদা বলছেন, সেটা সাদা চিবুক তিতির এবং মান্দারিন হাঁস। আপনারা দেখুন, তারপরে নিয়ে একটু কথা বলবো এবং তারপরে অন্যান্য ছবিগুলো আপনাদের দেখাবো। এই দুটোই ছবি, যে সাদা চিবুক তিতিরের কথা বললাম, খুব ঝাপসা একটা ছবি কোনো মতে পেয়েছিলাম, ভীষণ লাজুক, ডাক শুনেছি অনেকবার। এখন পর্যন্ত পৃথিবী থেকে খুব কমবারই এই পাখির ছবি তোলা গেছে। বাপরে। ইবার্ড বলে একটা ওয়ার্ল্ড ওয়াইড সংস্থা আছে, তাদের কাছে এখন পর্যন্ত অনলি 50-52টা ছবি আছে তার, এই যেটা সাদা বুক তিতির বললাম। এই যে ম্যান্ডারিন হাঁস একদিন দেখা গেছে ত্রিপুরায়, সেটা সাধারণত নর্থ ইস্টে মনে হয় 1-2 বার, খানিকটা দেখা গেছে আমাদের আন্দামান অঞ্চলে। এটা একটা অদ্ভুত পাখি, অত্যন্ত, এটার একটু প্রিমেচিওর, মেচিওর পাখিটা অত্যন্ত সুন্দর হয়। পৃথিবীর সব থেকে সুন্দর যে পাখিগুলো তার মধ্যে এর নাম আসবে। সাধারণত ওই চীনের মান্দারিন অঞ্চলে থাকে বলে এটার এরকম নাম। ঠিক। রমা ভট্টাচার্য লিখেছেন পাখি শিকারী না, উনি পাখির ছবি তোলেন। ঠিকই বলেছেন আপনি। আসলে ক্যামেরা নিয়ে যারা বসে থাকেন সারাদিন তাদেরকে শিকারী বলা হয়। এটা নানাভাবে নানা সময়ে নানা জায়গায় বলা হয়েছে। আমি একটু বুঝতে চেষ্টা করছি, এই রমা ভট্টাচার্য যদি অভয়নগরের হয় তাহলে কিন্তু আমি ওনার বাড়িতেই থাকি। আচ্ছা। আমাদের মূল যে বিষয়টি আমরা আসলে যেটা বলতে চাইছি যে এখানে শিকার মানে আমি যে জন্য একেবারে স্পষ্ট করে বলেছি ওই অনুষ্ঠানে যে পার্থদা ওই শিকারী নন যিনি রক্তপাত ঘটান বা যিনি মাংস নিয়ে থাকেন পাখিদের, কিন্তু পাখিদের চরিত্র মূল্যায়নেও যে শিকার প্রয়োজন সেটা ক্যামেরার লেন্স দিয়ে করেন, এ কথাটি আমরা বলে নিয়েছি। দেবযানী গোস্বামী তিনি লিখেছেন, ভালো লাগছে, এত কিছু জানতে পারছি। অনেক ধন্যবাদ আপনারা যারা অংশগ্রহণ করছেন, এই আয়োজন আপনারা দেখছেন। এরপরে ব্যক্তিগতভাবে কষ্টসাধ্য পাখির ছবি পার্থদার বক্তব্য অনুযায়ী। প্রথমটা ব্লু ন্যাপড পিত্তা, বড় কাস্তে ছাতারে, সাদা পেট ইউহিনা, এই তিনটি প্রজাতির পাখিদের ডাক ছবি আপনাদের দেখাতে চাই। দেখুন, এটা ছবি তোলা। এই ছবিটা তোলার জন্য কিন্তু আমাকে এই ছড়ার জল ভেঙে ভেঙে অনেকটা ভেতরে যেতে হয়েছে। খুব লাজুক পাখি, তার ডাক শোনা যায় কিন্তু দেখা প্রায় যায় না। এই পাখিটা আমি এটা কি বড় কাস্তে ছাতারে? বড় কাস্তে ছাতারে। একটু ডাকটা যদি আমরা শোনাই। ডাকছে, একটা পাখি দূরে ডাকছে, তার জবাব দিচ্ছে, দুটো ডাক শোনা যায়। ঠিক। এটা এই যেটা সাদা পেট ইউহিনা বা এটাকে এরপরনিসো বলে, এই ছবিটা যেখানে পেয়েছিলাম বর্মরার সেই অঞ্চলে যেতে একদম মানে বিশাল জলা জায়গা পেরিয়ে, ছড়া পেরিয়ে, ওইখানের লোকাল যারা আছেন জনজাতি তারা দুজন আমাদের সহায়তা করাতেই ওই জায়গা পর্যন্ত পৌঁছতে পেরেছিলাম। দুর্দান্ত। আর এই বড় কাস্তে ছাতারে এটার ছবি তোলার জন্য আমি মানে 6-7 দিন ধরে, আমি একবার হিসাব করেছিলাম, মোটামুটি 1200 কিলোমিটার ড্রাইভ করেছি আর প্রায় 30 কিলোমিটার হেঁটেছি, তারপরে এই পাখির ছবি বা ভিডিও তুলতে পেরেছিলাম। মানে দেখছি কিন্তু রীতিমতো সাধনা, রীতিমতো গবেষণা, এটার পেছনে লেগে থাকতে হয়, তাহলে পাওয়া যাবে। হ্যাঁ, সেটাই। পার্থদা, একটা বিষয়, মানে আমরা যেহেতু দেখাচ্ছি, আরো কিছু দেখাবো, তারপরে এই অনুষ্ঠান একটা সময় শেষ হয়ে যাবে, কিন্তু এই অনুষ্ঠান কোথাও তো থেকেও যাবে। যারা আজকের এই অনুষ্ঠান দেখছে বা পরবর্তীকালে সামাজিক মাধ্যমে হঠাৎ করে হয়তো এই অনুষ্ঠান দেখবে, তার মধ্যে এই প্রজন্মের ছেলে মেয়েরা যারা ক্যামেরা নিশ্চয়ই তাদের মতো করে কিনছে বা বাবা মাকে বলছে, বা তারা পাখি ভালোবাসে, তারা বার্ড লাভার্স, তাদের জন্য তোমার মতো একটি প্রতিষ্ঠান, রীতিমতো তুমি এখন, তোমার প্রধান, আমি যদি বলি 3টি সাজেশন যারা এই অনুষ্ঠান দেখছে, তারা আগামী দিনে মানে পার্থসারথী তো হতে পারবে বা হওয়ার স্বপ্ন দেখতে চাইবে, তাদের জন্য তোমার 3টি প্রধান সাজেশন কি হবে পাখি রিলেটেড বা পাখিকে নিয়ে থাকা রিলেটেড?
তোমার কথাটা প্রেক্ষিতে আমি বলি, আমার থেকে অনেক বেশি কিছু করা খুব সহজেই সম্ভব যদি নিজেকে অনেকটা মুটে বা মজুরের মতো ভাবতে পারে। অস্বাভাবিক পরিশ্রম করতে হবে, কোনো বিকল্প নেই। ঘরে বসে জানলায় বসে পাখি হবে না। হ্যাঁ, ওই 13টা ছবি অথবা 5টা ভিডিও হয়তো আমি করতে পারবো, ওইটুকুই। কিন্তু তার বাইরে যেতে গেলে আমাকে সেই জায়গায় যেতে হবে যেখানে সেই পাখিটাকে পাওয়া যাবে। বেশিরভাগ দিন ব্যর্থতা আসবে, কারণ আমাদের ত্রিপুরায় পাখির এতগুলো বৈচিত্র্য থাকা সত্ত্বেও, মানে এখন পর্যন্ত আমাদের রেকর্ড অনুযায়ী 410 বা তার বেশি প্রজাতির পাখি দেখা গেছে, কিন্তু তাদের ঘনত্ব খুব কম। এই যে এক দুটো পাখি এমন হয়েছে যে হয়তো একদিনই দেখা গেছে, আর দেখাই যায়নি। তো এই যে কম ঘনত্বের একটা রাজ্যে সেই পাখি পর্যন্ত গিয়ে পৌঁছানো, এবং প্রতিনিয়ত পাখিদের বাসস্থান ধ্বংস হচ্ছে। আমরা মানুষ, আমরা তো লোভী, আমরা নিজেদের জায়গা ছেড়ে ছেড়ে ওদের জায়গাগুলোকেও খেয়ে নিচ্ছি বলা যায়। তো এই জন্য প্রথম কথা ভীষণ পরিশ্রমী হতে হবে। দ্বিতীয় কথা, অত্যন্ত বেশি পড়াশোনা করতে হবে। সেটা পরীক্ষার পড়া, পাশের পড়া তো নয়, নিজেকে জানার এবং বোঝার। আজকে জাস্ট একটা কথার কথা, আমি যদি নাই জানি আমি এই বড় কাস্তে ছাতাটাকে কোথায় পাবো, আমি যদি তার জন্য একটা জলার ধারে গিয়ে বসে থাকি, তাহলে তার হবে না। তো এই জন্য মানে কোন পাখির বাসস্থান কোথায় হতে পারে সেই অনুযায়ী টার্গেট নিয়ে যেতে হবে। এবং তারা কি খেতে পছন্দ করে, যদি ওই খাবারের কাছাকাছি যেতে পারি। তারা কি বিকেলবেলা স্নান করতে পছন্দ করে কিনা, তাহলে ওই বিকেলবেলা ওই অল্প জলের কোনো একটা জায়গাতে গিয়ে বসা, তার বাসস্থানের আশেপাশে। না হলে তো পাওয়া যাবে না। এই জন্য প্রত্যেকটা জিনিস পড়তে হবে। বই পড়া এবং নেট পড়া দুটোই খুব চালাতে হয়। তো একটাই সৌভাগ্য, পাখি নিয়ে অনেক দিন ধরে গবেষণার কারণে প্রচুর বইপত্র কিন্তু পাওয়াই যায়, হয়তো একটু দাম, কিন্তু সেটা। আর তৃতীয়, অবশ্যই পাখির ফটোগ্রাফি যদি করতে চায়, তাহলে তার বই হোক, তার ইকুইপমেন্ট হোক, বা যারা বার্ড ওয়াচার একটা ভালো বাইনোকুলার হোক, সবটাই কিন্তু খরচ সাপেক্ষ। এই জন্য আমি সবসময় বলবো, মা বাবার উপর চাপ দিয়ে নয়, নিজে রোজগার করে কেন ক্যামেরা, এবং সেই ক্ষেত্রে সেই ক্যামেরার প্রতি ভালোবাসা থাকবে এবং তাকে যত্নও করবে, তাহলেই হতে পারে। মানে প্রধান তিনটে হলো পরিশ্রম করা, পড়াশোনা করা এবং নিজে রোজগার করে তারপর ক্যামেরা কেনা। দারুণ দারুণ, ভেরি নাইস, খুবই ইন্টারেস্টিং এবং মোটিভেটিং। সাহিত্যের পাখি পার্থদা আজকের এই আয়োজনের জন্য তিনি যে আয়োজনটি করে এনেছেন, তাতে তিনি লিখছেন যে সাহিত্যের পাখি কারা হবে। সেগুলো হলো লক্ষ্মী পেঁচা, লাল লতিকা, হট্টিটি, বাবুই এবং ঘুঘু। সুন্দর, মানে এগুলো আসলে যেটা বলতে চাই, সময় আমরা সাহিত্যের বিভিন্ন সাহিত্যে আমরা কিন্তু, হ্যাঁ ঠিক, আমরা একটু দেখাই দর্শকদের, দেখুন আপনারা। এটা লক্ষ্মী পেঁচা, অসাধারণ অসাধারণ। আমরা কতবার লক্ষ্মী পেঁচা শব্দটি শুনেছি। পার্থদা নিজের হাতে তোলা, এটা কোথাকার পার্থদা? এটা কিন্তু রামনগর তোলা, একদম শহরের বুকে। বাহ, এটা হচ্ছে লাল লতিকা হট্টিটি। এটা একটা ভিডিও আছে। আমরা অনেক সময় হাট্টিমাটিম টিম বলে যে পাখিটার গল্প পড়ি, আমরা আরেকবার দর্শকদের শোনাচ্ছি এই পাখির ডাক। এরপরেই বাবুই পাখি। এই বাবুই কোথা বাসা বনে, এই সেই বাসা। এটা কোথায়? এটা কোথায়? এটা উদয়পুরে তোলা। বাহ। হট্টিটিটাই কিন্তু হাট্টিমাটিম টিম ধারণা করা হয়, যে মাঠে পারে ডিম, ওরা সত্যি মাঠেই ডিম পারে। কি সুন্দর। এরপর ঘুঘু পাখি। এই সেই ফাঁদ না দেখা ঘুঘু পাখির কথা, যে ঘুঘু দেখেছো ফাঁদ দেখনি, এই সেই ঘুঘু। দারুণ। সুমিত রঞ্জন আচার্য লিখেছেন, তিনি পাখির ছবির সাথে তার পরিবেশটাকেও তুলে ধরেন। আমি বহু যুগ ধরে ওনার ছবির অন্ধভক্ত। অনেক ধন্যবাদ আপনাকে। অনুরূপা শীল, তিনি লিখেছেন, পাখি শিকারী নয় স্যার, অত্যন্ত পাখি প্রেমী একজন লোক তিনি। পাখিকে আত্মীয়র থেকে কম করে কিছু ভাবেন না। ঠিকই বলেছেন আপনি, আপনি যা বলছেন আমরাও তাই বলছি। আমরা একেবারে, পার্থদা তুমি একবার ব্যাখ্যা দিয়ে দাও যে আমরা শিকারী বলে তোমাকে কোথাও আজকের এই আয়োজনে খাটো করিনি। একটা কথা মজা করে বলা হয় যে পাখিকে শুট করা হচ্ছে, তবে বন্দুক দিয়ে নয়, ক্যামেরা দিয়ে। এক্স্যাক্টলি, আমরা এটাই আসলে বলতে চেয়েছি। মজার ছলেই বলা। এক বন্ধু লিখেছেন, তাকে আন্তরিক ধন্যবাদ জানাই। ধন্যবাদ শুভ্রজিৎ দা, আমি পলাশ ধলাই থেকে। অনেকদিন পর পাখিদের নিয়ে এত সুন্দর একটা অনুষ্ঠান দেখছি।
সামনের অতিথিকে অনেক অনেক শুভেচ্ছা। পার্থদাকে আমার আন্তরিক শ্রদ্ধা এই অনুষ্ঠানটি দেখানোর জন্যে অনেক ধন্যবাদ, অনেক ধন্যবাদ। আমাদের আজকের এই আয়োজনে এরপরেই আমরা দেখাবো শঙ্খচিল এবং শালিক, এই দুটো পাখির কথা আমরা বহুবার বহু জায়গায় বহুভাবে পেয়েছি, আপনারাও দেখুন। পার্থদা, এখানে আমরা জানি যে তুমি বহুদিন কবিতার সঙ্গে ঘর করো, নানা ধরনের কবিতা তুমি শুনিয়েছো আমাদের, এবং সামাজিক মাধ্যমেও তোমার আবৃত্তি আমরা নানা সময় শুনতে পাই। যেহেতু শঙ্খচিল শব্দটি উচ্চারিত হয়েই গেল, একটা কবিতাও তোমার কাছ থেকে একটু শুনতে চাই। ঠিক আছে, আমরা তো শঙ্খচিল নিয়ে জীবনানন্দের অনেক কবিতা আমরা শঙ্খচিলের ব্যবহার দেখি। তো জীবনানন্দ দাশের একটি কবিতা শোনাই, বাংলার মুখ। বাংলার মুখ আমি দেখিয়াছি, তাই আমি পৃথিবীর রূপ খুঁজিতে যাই না আর। অন্ধকারে জেগে উঠে ডুমুরের গাছে চেয়ে দেখি, ছাতার মতন বড় পাতাটের নিচে বসে আছে ভোরের দয়াল পাখি। চারিদিকে চেয়ে দেখি পল্লবের স্তূপ, জাম বট কাঁঠালের হিজলের অসথের করে আছে চুপ। ফণি মনসার ঝোপে সঁটি বনে তাহাদের ছায়া পড়িয়াছে। মধুকর ডিঙা থেকে না জানি সে কবে চাঁদ চম্পার কাছে এমনই হিজল বট তমালের নীল ছায়া বাংলার অপরূপ রূপ দেখেছিল। বেহুলাও একদিন গাঙুরের জলে ভেলা নিয়ে, কৃষ্ণা দ্বাদশীর জ্যোৎস্না যখন মরিয়া গেছে নদীর চড়ায়, সোনালি ধানের পাশে অসংখ্য অশ্বত্থ বট দেখেছিল হায়। শ্যামার নরম গান শুনেছিল একদিন অমরায় গিয়ে ছিন্ন খঞ্জনার মতো, যখন সে নেচেছিল ইন্দ্রের সভায়। বাংলার নদ নদী ভাঁটফুল ঘুঙুরের মতো তার কেঁদেছিল পায়। আহ, কি সুন্দর, কি সুন্দর। আজকের এই আলোচনায় আরো এক বন্ধু তিনি লিখে পাঠিয়েছেন, PB24 কে ধন্যবাদ জানাই এত সুন্দর একটি অনুষ্ঠান আমাদেরকে উপহার দেওয়ার জন্য, সেই সঙ্গে পার্থবাবুকে আন্তরিক কৃতজ্ঞতা। তিনি ভালো থাকুন এবং তার ক্যামেরা তার সঙ্গে সঙ্গেই চলুক, তাহলে আমরা এগুলো থেকে বঞ্চিত হব না। অনেক ধন্যবাদ, আপনাদের আন্তরিক কৃতজ্ঞতা। আরো এক বন্ধু তিনি লিখে পাঠিয়েছেন, ধন্যবাদ শুভ্ররাত্রিকে, এই আয়োজন অনেক দিন মনে থাকবে। অনেক ধন্যবাদ। পার্থদা, আরেকটা বিষয় একটু জানতে চাই, মানে ইতিমধ্যেই একজন দর্শক আমাদের কাছেও জানতে চেয়েছেন আমাদের নিজস্ব বার্তা ইয়েতে, যে এই ছবি তোলার পেছনে আমাদের এখানে এরকম কি কিছু একটা করা যায় যেখানে এই অন্তত 328টা ছবি আমরা পার্মানেন্টলি একটা জায়গায় কোথাও দেখতে পারি বা দেখতে পারবো, এরকম কিছু ভাবনা চিন্তা? একটা জিনিস যেটা হয়েছিল, আমি 2019-এ আমি যার কথা বলেছিলাম শুরুতেই, মনীশ কুমার স্যার, যার সঙ্গে আমার প্রথম পাখির ছবি তোলা শুরু, আমরা দুজনে মিলে একটা বই করেছিলাম বার্ডস অফ ত্রিপুরা বা ত্রিপুরার পাখি নাম দিয়ে। সেখানে আমরা তখন পর্যন্ত 265টা পাখির ছবি তুলেছিলাম আমরা দুজনে মিলে। সেই 265টা স্পিসিস কিন্তু সেই বইয়ে আছে। পরবর্তীতে এই কিছুদিন আগে, মানে গত বইমেলার প্রাককালে গুয়াহাটি থেকে একটা বই বেরিয়েছে, সেটা কফি টেবিল বুক। সেটা ছবিকে প্রাধান্য দিতে গিয়ে তারা তো অনেক ভারী কাগজ বা বড় পেজে ছবি দেওয়ার কারণে অত ছবি দিতে পারেনি, তো সেখানে 114টা আছে। আমার মনে হয় এরকম ওই প্রকাশক যদি পরবর্তীতে করতে থাকেন তাহলে কয়েকটা ভলিউমে আমরা সেগুলোকে এক জায়গায় রাখতে পারি, প্রত্যেকটা পাখি একটা জায়গায় চলে আসবে, সেভাবে করা যেতেই পারে। এরপরে আমরা একটু দেখাতে চাই বিপন্ন পাখি, IUCN লাল তালিকা। এটা একটু বুঝিয়ে বলবে পার্থদা? এটা আসলে একটা IUCN সার্ভে করে দেখছে যে পাখির নাম্বার কমে যায় কিনা। যে পাখির নাম্বার দ্রুত কমে যাচ্ছে তাদের লাল তালিকা বলে একটা প্রকাশ করা হয়, তাতে বিভিন্ন রকম গ্রেড, যেমন প্রায় বিপন্ন, মহাবিপন্ন, এরকম দেওয়া হয়। আমরা যেমন শকুন, যেটা নিয়ে খুব চালু আছে, বাংলা শকুন, হলদে বুক চটক, বড় মেটে কুরালি, এই পাখিগুলো স্লেটি উডপিকার, এই 3 ধরনের পাখি আপনাদেরকে দেখাবো, আপনারা দেখুন। এগুলো হচ্ছে বিপন্ন পাখি এবং লাল তালিকাভুক্ত, একদম মানে ভয়ঙ্কর ভাবে তার সংখ্যা কমে গেছে। এটার কি পাখাটার নিচে সাদা রং? হ্যাঁ, পাখাটার নিচে সাদা রং। এটাকে বাংলা শকুন বলে। আগে আমাদের প্রচুর দেখা যেত, এখন কল্যাণপুর অঞ্চলে মাঝে মাঝে কয়েকটা দেখা যায়। এটা হলদে বুক চটক, স্রেফ মেরে খেয়ে ফেলার কারণে এবং তাদের
যে প্রজনন ক্ষেত্র সেটাকে নষ্ট করার কারণে এই পাখিটা দ্রুত কমে যাচ্ছে, এবং এই দুটোই মহাবিপন্ন তালিকায়, মানে এরপর এরপর এটা? এক্সটিংক্ট হয়ে যাওয়া। এটা এই যে পাখিটা, এটা কিন্তু পৃথিবীর সবচেয়ে বড় জীবিত কাঠঠোকরা। তার চেয়ে বড় যে দুটো ছিল এখন এক্সটিংক্ট হয়ে গেছে, এখন আর নেই পৃথিবীতে। এটাও আমাদের এখানে পাওয়া গেছে। এটা আমাদের এখানে পাওয়া গেছে, এটা মাঝে মাঝে দেখা যায়, অত মানে বেশি না হলেও মাঝে মাঝে দেখা গেছে। এটা বরমোড়া থেকে তোলা, একদম অদ্ভুত প্রাগৈতিহাসিক পাখির মতো দেখতে এটা, কিন্তু একদম বেশ বড়, প্রায় কাকের মতো বড় এক একটার সাইজ। এরপরে আমরা দেখব ধনেশ খয়রা মাথা সুমচা। পরিবর্তিত পরিস্থিতিতে এই পাখিগুলো কেমন কি করে সেটা আপনাদের একটু দেখাই, দেখুন। এটা ধনেশ পাখি উড়েছে। আমি পরিবর্তিত পরিস্থিতি দুর্দান্ত, কেন বললাম, দুর্দান্ত। একটা সময় এদের কিন্তু অত্যন্ত কম দেখা যেত, বিশেষত খয়রা মাথা সুমচা যেটা ওয়েস্টার্ন হুডেড পিত্তা, সেটাকে তো প্রায় মানে এরপরে যে ছবিটা দেখবো আমরা বছরের পর বছর এটাকে খুঁজে পাইনি, কিন্তু এখন আমরা কিন্তু এটাকে পাচ্ছি। যেমন এই সময়টাতে এই পাখিটা একটু শোনাই ডাকটা। খয়রা মাথা সুমচা পাখি, হ্যাঁ পার্থদা কি ওয়েস্টার্ন বলছিলেন? হুডেড পিত্তা। এখন কিন্তু এই পাখিকে আমরা এই সিজনে আমরা ত্রিপুরাতে দেখতে পাই। এখন দেখা যায়। একটু গভীর জঙ্গলের দিকে এই পাখিটাকে দেখা যায়, যদিও সেইভাবে গভীর জঙ্গল বলতে ত্রিপুরায় এখন কিছুই নেই, কিন্তু তাও মানে শহর অঞ্চলে না, জঙ্গলের দিকে গেলে এই পাখিটাকে দেখা যায়। আর ধনেশকেও কিন্তু আমরা এখন মাঝে মাঝে দেখি। মানে পরিবর্তিত পরিস্থিতি কেন বলছি, আমার ব্যক্তিগত অভিজ্ঞতায় যে ত্রিপুরায় এই পাখির নাম্বার বাড়ছে, অল্প করে হলো বাড়ছে। এখন স্বীকার করে তো একটা ধনেশকে তো অন্তত সুখের খবর হ্যাঁ, পাওয়া অবশ্যই। গেল। ধনেশকে তো প্রায় শেষ করে দেওয়া হয়েছিল, এখন কিন্তু মাঝে মাঝে দেখা যায়। এরপরে সাপ, শেয়াল, উল্লুক, অন্যান্য বন্যপ্রাণী যেগুলো পার্থদার লেন্সে ধরা পড়েছে সেটা আপনাদেরকে একটু দেখাতে চাই, দেখুন। অনেকদিন পরে আমরা বোধহয় উল্লুকের আওয়াজ শোনাতে পারবো দর্শকদের। এটা কিন্তু বিষাক্ত একটি সাপ, গাছের উপরে থাকে। কোথায় এটা? এটা অমরপুরের একটা জঙ্গলে তোলা। এটা কিভাবে চোখে পড়লো এই সবুজের মধ্যে সবুজ পাখি? এটা কিন্তু ওই যেটাকে বলেছিলাম যে অনেক হেঁটেছি এবং ঘুরেছি, সেই বড় কাস্তে ছাতারে ছবি তুলতে গিয়ে, ওইটার ছবি তুলতে গিয়ে আমাদেরই এক বন্ধু সেটাকে দেখে ফেলেছিল প্রথম ক্যামেরায়। এমনিতে দেখেনি, ছবি তুলে যখন ওই পাখির ছবিটা এসছে কিনা দেখতে গেছে, তখন থেকে গাছের মধ্যে সাপটা পেঁচিয়ে আছে। খুবই বিষাক্ত সাপ? না, খুব বিষাক্ত না, অল্প বিষাক্ত। শেয়াল, আমরা তো শেয়ালের ডাক অনেকে শুনছি, কিন্তু শেয়াল দেখি কম। এটাকে আমি বক্সনগরে পেয়েছিলাম। এরপরে আমরা উল্লুকের ডাক আপনাদের শোনাবো। কথায় কথায় বন্ধুরা আমরা নানা সময় বলি যে তুই একটা উল্লুক ইত্যাদি। এটা পুরুষ উল্লুক একটি, মেয়ে উল্লুকের রঙটা ব্রাউন রঙের, পুরুষগুলো কালো। ডাকটা শোনাচ্ছি আমরা। এরপরেই আমাদের আজকের এই আয়োজনে একটি কবিতা তোমার কাছ থেকে আমরা শুনবো, তা দিয়ে শেষ করব। তবে তার আগে বালিহাঁস, বড় পানকৌড়ি, ছোট পানকৌড়ি এবং কানিবক, এই কয়েকটা পাখির ছবি এবং ডাক আপনাদের একটু দেখাতে চাই, শোনাতে চাই, দেখুন। এইটাই সেই বালিহাঁস, যেটাকে আমরা ভুল করে অন্য পাখিকে বালিহাঁস বলি। বালিহাঁস কিন্তু এটা বেশিরভাগ ক্ষেত্রে ওরা জোড়ায় জোড়ায় থাকে। এটা বড় পানকৌড়ি একটা মাছ শিকার করেছিল, এটা ছোট পানকৌড়ি। আসলে এই ছবিটা যখন ও একটা জলে এসে ল্যান্ড করে সেই মুহূর্তে তোলা। আর এটা তো কানিবক, আমরা পুকুরের আশেপাশে যে দেখি, এটাকে কানিবক বলা হয়। এই পাখিটা কিন্তু খুব কাছাকাছি পর্যন্ত যেতে দেয়, এই জন্য মানুষ ধারণা করে সে হয়তো চোখে দেখতে পায় না, এই জন্য কানিবক নাম। আসলে ইন্ডিয়ান পন্ড হ্যারন এর ইংরেজি নাম। এবার একটা কবিতা, তা দিয়ে আয়োজন শেষ করতে চাই পার্থদা। পাখি নিয়ে একটা কবিতা হোক। আমার একটা প্রিয় কবিতা, তাতে এই যে শেষ যে পাখির ছবিগুলো বা ভিডিওগুলো দেখালে আমরা আরেকবার একটু উল্লেখ ছবিগুলো আছে। দেখাতে থাকবো। আমি সহকর্মী শুভঙ্করকে অনুরোধ করব যদি স্ক্রিনে, ফুল স্ক্রিনে পাখির এই ছবিগুলোকে চালিয়ে দেওয়া যায় একটার পর একটা। পার্থদার কবিতাও চলুক। আমার একটা খুব প্রিয় কবিতা সত্যেন্দ্রনাথ দত্তের দূরের পাল্লা, তাতে যেন খুব বর্ণনা আছে আমাদের নদী বা জলা এগুলো। এটা একটু শোনাই প্লিজ। এটা পুরোটা তো অনেক বড়, আমি একটু সংক্ষেপে একটু শোনাই। ছিপখান তিন দাঁড়, ছিপখান তিন দাঁড়, তিনজন মাল্লা, চৌপর দিনভর দেয় দূর পাল্লা, তিনজন মাল্লা। কঞ্চির তীর ঘর ওই চরে যাচ্ছে, বুনো হাঁস ডিম তার শ্যাওলায় ঢাকছে। চুপ চুপ ওই ডুব দেয় পান কৌটি, দেয় ডুব টুপ টুপ ঘুম তার বউটি। রূপশালী ধান বুঝি এই দেশে সৃষ্টি, ধূপ ছায়া যার শাড়ি তার হাসি মিষ্টি। মুখখানি মিষ্টিরে চোখ দুটো ভোমরা, ভাব কদমের ভরা রূপ দেখো তোমরা।
পান বিনে ঠোঁট রাঙা চোখ কালো ভোমরা, রূপশালী ধান ভানা রূপ দেখো তোমরা। পান সুপারি এইখানেতে শঙ্কা ভারী, পাঁচ পীরেরই সিন্নি মেনে চল রে টেনে বৈঠা হেনে, বাক্স মুখে সামনে ঝুঁকে বাঁয়ে বাঁচিয়ে ডাইনে রুখে, বুক দে টানো বৈঠা হানো 717 কোপকোপানো। হাড় বেরুনো খেজুর গুলো ডাইনি যেন ঝামর চুলো, নাচতেছিল সন্ধ্যা গমে লোক দেখে কি থমকে গেল। জমজমাটে জাকিয়ে ক্রমে রাত্রি এলো। ঝাপসা আলোয় চরের ভিতে ফিরছে কারা মাছের পাছে, পীর বদরের কুদ্রতিতে নৌকো বাঁধা হিজল গাছে। লক লক সর্বণ বক্তায় মগ্ন, চুপচাপ চারদিক সন্ধ্যার লগ্ন। চারদিক নিঃসাড় ঘোর ঘোর রাত্রি, ছিপখান 3 দাঁড় 4 জন যাত্রী। জড়ায়ে ঝাঁঝিদারের মুখে ঝাউয়ের বিথি হাওয়ায় ঝুঁকে, ঝিমায় বুঝি ঝিঁঝির গানে স্বপন পানে পরাণ টানে। তারায় ভরা আকাশ ও কি ভুলোয় পেয়ে ধুলোর পরে, লুটিয়ে পড়লো আচম্বিতে কুহক মোহমন্ত্র ভরে। কেবল তারা শেষের শিরে মানিক পাড়া, হিসাব নাহি সংখ্যা নাহি, কেবল তারা যেথায় চাহি কোথায় এলো নৌকোখানা। তারার ঝড়ে হই রে কানা, পথ ভুলে কি এই তিমিরে নৌকো চলে আকাশ চিড়ে। আর জোরদের ঘন্টা টান ভাই টান সব নেই উৎকণ্ঠা, চাপ চাপ শেওলার দ্বীপ সব সারসার বৈঠার ঘায়ে সে দ্বীপ সব নড়ছে, ভিলভিলে হাসতায় জল গায়ে চড়ছে। ওই মেঘ জমছে চল ভাই সমঝে, গাও গান দাও শীষ বকশিস, খুব জোর ডুব জল বয়স্রোত ঝিরঝির, নেই ঢেউ কল্লোল নয় দূর নয় তীর, নেই শঙ্কা চল সব ফুর্তি বকশিস টঙ্কা বকশিস ফুর্তি। ঘোর ঘোর সন্ধ্যায় ঝাউ গাছ দুলছে, ঢোল কলমির ফুল তন্দ্রায় দুলছে। 3 জন মাল্লা চৌপর দিন ভর দেয় দূর পাল্লা, 3 জন মাল্লা চৌপর দিন ভর দেয় দূর পাল্লা, 3 জন মাল্লা চৌপর দিন ভর দেয় দূর পাল্লা, 3 জন মাল্লা। আমাদের আজকের এই আয়োজনে মুনমুন দেব লিখেছেন শুভেচ্ছা দাদা দেখছি। সুদেশনা চক্রবর্তী লিখেছেন কখনো কখনো মনে হয় ছবিগুলো ভোরের নরম রোদের মতোই তুলতুলে, কখনো মনে হয় শীতের সকালের শিশির ভেজা শীতলতা, আবার কখনো মনে হয় এ যে বিপন্ন বিষয়। এভাবেই ছবি ওস্তাদ ছবি তোলার মধ্য দিয়ে মনের অনুভূতি আঁকেন সারাবেলা। অনেক ধন্যবাদ পার্থদা। আমার কথা বলার কিছু নেই, শুধুমাত্র প্রণামে তোমাকে ধন্যবাদ জানাই, আন্তরিক কৃতজ্ঞতা জানাই, এবং তুমি আরো দীর্ঘদিন এইভাবে ক্যামেরা এবং ছবির সঙ্গে থাকো। আমরা সবাই মিলে তোমার এই আয়োজনগুলো দেখতে থাকবো। অনেক ধন্যবাদ পার্থদা। ধন্যবাদ তোমাকে এবং তোমাদের পুরো পরিবারকে। তোমাদের মাধ্যমে আমি একটা কথা বলতে চাই, সত্যি যদি সিরিয়াসলি কেউ ছবিতে আসতে চায় বা বার্ড ওয়াচিং করতে চায়, তারা কিন্তু অনায়াসে আমার সঙ্গে যোগাযোগ করতে পারে। সামাজিক মাধ্যমে আমাকে খুব সহজে খুঁজলেই পেয়ে যাবে, সুতরাং যোগাযোগ করতে কোনো অসুবিধা নেই। কিন্তু সিরিয়াস হলে অবশ্যই আমি আমার যথাসাধ্য, আমি একটা কথা বলি, আমি এতদিন ধরে যা শিখেছি সেটা চিতার আগুনে পুড়ে যাওয়ার আগে যদি কাউকে দিয়ে যেতে পারি সেটা থাকবে, তাই তো এটাই করতে চাই। কি সুন্দর। আমাদের আজকের এই আয়োজনে আপনারা যারা ছিলেন, আপনাদের প্রত্যেককে আমাদের আন্তরিক কৃতজ্ঞতা। আমি জানি হয়তো বা তথাকথিত সেলিব্রিটি আড্ডার মতো এই আড্ডাটি না হলেও আমরা একটু অন্যভাবে একটু অন্যরকম আয়োজন আপনাদের কাছে পরিবেশন করার চেষ্টা করেছি, কিন্তু আমি এটাও জানি এই আয়োজন থেকে আমাদের রাজ্যেই কেউ না কেউ কোনো একদিন কোনো না কোনোভাবে পার্থসারথী চক্রবর্তী হয়ে ওঠার স্বপ্ন দেখবেন। সেই জায়গাতে আজকের এই আয়োজনটি কোথাও না কোথাও গিয়ে যদি সফলতার সামান্য একটু আলো এবং রং নিজের মধ্যে মাখতে পারে, তাহলেই এই আয়োজনের সার্থকতা। আপনারা সবাই ভালো থাকবেন, পাখিদের বাঁচিয়ে রাখবেন, খাঁচাবন্দি পাখিদের যদি ছেড়ে দেয়া যায় তার চেষ্টা করবেন। আজ এ পর্যন্তই। আগামীকাল নতুন কোনো বিষয়, নতুন কোনো ভাবনা, এবং যেতে যেতে এইটুকু বলা, আগামীকালকের প্রভাতটি আমাদের সকলের জন্য নতুন এক প্রভাতের বার্তা নিয়ে আসুক। শুভরাত্রি।